কি এই গান ছাড়া জমে। থ্যাংক ইউ পর্ণাভ। এবং আমাদের এই পর্যায়ের আড্ডায় যারা রয়েছেন তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। খুব ইন্টারেস্টিং কিন্তু তারা, আমি তাদের আজকে কোনো পরিচয় নেই, আজকে শুধু আড্ডা দেওয়া, নিখাত বাঙালি ছাড়া আর কোনো পরিচয় নেই, তাই বাকি পরিচয়ের দরকারও নেই। আমাদের সঙ্গে রয়েছেন পাপিয়া অধিকারী, রয়েছেন সুদীপ রাহা এবং রয়েছেন অভিষেক ব্যানার্জি। এবং যা মাঞ্জা সুদীপ আর অভিষেক দিয়েছে, ও মানে কিভাবে দেখা যায়, ওরা আবার অ কথাও লেখা আছে, সহজ পাঠ তোমার ধুতিতে। হ্যাঁ মানে বাংলা বাঙালির গান। তুমি একটু উঠে আসবে দেখাবে। তারা একটু আগেই তো পর্ণাভ সুর বেঁধে দিল সত্যি। এবং আমরা এর আগেও আলোচনা করছিলাম যে ধুতির প্রবণতাটা কিন্তু বেড়েছে এখন ছেলেদের মধ্যে, যেটা 10-12 বছর আগেও এতটা ছিল না, এখন এসছে। সুদীপ তো এরকম একটা মোক্ষম যখন সুযোগ পেয়েছি, কি গো পাপিয়াদি কি বলো, মাইকটা নিয়ে নাও, কি বলো যে একটা র্যাম্পক, ছোট একটা র্যাম্পক দেখেনি, এত মাঞ্জা দিয়েছে আজকে এই পোশাক, এই সাজ করছে, কিভাবে হাঁটছে, আমাদের সবাই দেখবো, দর্শকরাও দেখবে। হ্যাঁ, আর এই সাজ তো বৃথা হতে দেওয়া যায় না, তাই না? দেখি সুদীপ আর অভিষেক। দেখো, আমরা র্যাম্পকে অভ্যস্ত নই, আমরা পদযাত্রায় অভ্যস্ত। তো যাই হোক, আজকে একটু অন্য মঞ্চে, অন্য হাঁটা। আর যেহেতু অষ্টমীর দিন, এই অনুষ্ঠান সেরে আমরা যাব অঞ্জলিতে। তার বাংলার সঙ্গে ধুতির সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে, বাঙালির ধুতি, এই পোশাক, এই পরিচ্ছদ, বাংলা যাতে হারিয়ে না যায় এই পোশাক, আমরা আজকে এটা তুলে ধরার ব্যবস্থা করলাম। আমি স্পেশালি বলবো একটু মাইকটা একটু মুখের কাছে, অভিষেকদার ধুতি, সেই ধুতিতে বাংলা হরফ, যে হরফ উচ্চারিত হলে আমরা বারবার আমাদের ভালোবাসার কথা বলি, যে হরফে আমরা চিঠি লিখি, যে হরফে আমরা গান গাই, যে হরফে আমরা প্রতিবাদ করি, যে হরফে আমরা প্রতিরোধ করি, সেই প্রতিরোধের ভাষা, প্রতিবাদের ভাষা। জয় হোক আমার বাংলা ভাষা, আমাদের বাংলা ভাষা। এবং বাংলা ভাষার সঙ্গে সঙ্গে যেটাও খুব গুরুত্বপূর্ণ, বাংলার শিল্প মানে যেমন খ্রিস্টীয় শিল্প মানে কাঁথা স্টিচও। এবং আজকে আমরা যখন এটা পড়ছি, মানে আমাদের কোনো এক ভাই বা কোনো এক বোন শান্তিনিকেতনে এটা বয়ন করেছে বলে হয়তো তার পুজোর উদযাপন হচ্ছে। তো যাই হোক, আজকে আমরা আর জ্ঞান কলকাতা টিভিকে অনেক ধন্যবাদ আমাদের এই রোলে আনবার জন্য। আমার প্লেজার, প্লিজ বসো। সত্যি দুজনকে আজকে অসাধারণ লাগছে, একদম অন্যভাবে। অন্যদিন যেরকম ভাবে ওদের তেড়ে ফুড়ে ঝগড়া করতে দেখা যায়, কি গো পাপিয়াদি, ভাবা যায় যে ওরা আসলে এরকম একেবারে বাঙালি বাবুর সাজে আজকে? তুমি এক্সপেক্ট করেছিলে? এখানে আমরা সবাই মানুষ, আর উৎসবের আবহাওয়ায় সবাই বন্ধু। আমরা দলমত নির্বিশেষে আজকে মা দুর্গার আবাহনে ব্রতী হয়েছে। সো উই আর অল টুগেদার। দারুণ, এটাই স্পিরিটটা। এবং আমি যেটা প্রত্যেক জায়গাতেই আমি এই কথাটা বলে থাকি যে বিশেষ করে আমাদের যেহেতু রাজ্যের রাজনৈতিক আবহটা সবসময় সরগরম থাকে, সবসময় আমরা সব রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ তারা রাজনৈতিকভাবে ভীষণ সচেতন, পাড়ায় মোড়ে চায়ের দোকানে সারাক্ষণ রাজনৈতিক আড্ডা হয়, কিন্তু রাজনৈতিক সৌজন্যের জায়গাটা যে সত্যি হারিয়ে যায়নি। ডেফিনেটলি অনেক সময় তা নিয়ে নানান প্রশ্ন রয়েছে, কিন্তু অতটা নিরাশ হওয়ারও যে কোনো কারণ নেই, সেটা এই সমস্ত দিনগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আমাদের আশার সঞ্চার করে আমাদের মধ্যে, যে না, আমাদের মধ্যে সেই বাঙালিয়ানাটুকু, সেই আশার জায়গাটুকু এখনো বেঁচে আছে। তাই তো পর্ণাভ? আর আমরা সাধারণ মানুষকেও যারা দেখছেন তাদেরকেও বলি, পুজোর দিনগুলো কিন্তু আমরা সবাই দলমত নির্বিশেষে সবাই একসাথে থাকার চেষ্টা করব। পুজোর মধ্যে কোনো রকম আমি তুমি যেন না থাকে, আমরা সবাই পুজোর কোনো আমরা ওরা নেই, আমরা ওরা নেই, সবাই মিলে একসাথে আমরা হই হই করবো। তো অভিষেক, আমি শুনেছি যে অভিষেক নাকি খুবই ভালো গান গায়। এই কুৎসা এবং অপপ্রচারের আমি তীব্র প্রতিবাদ। আমার গাড়ি চালানো নিয়ে এত কুৎসা, এত অপপ্রচার, তোমরা কয়েকজন যেভাবে না মানে দেবীর তো এবার মানে বাহন এক থাকে আর আগমন বিভিন্ন ভাবে। এবার যেমন দেবীর হাতিতে আগমন আমরা শুনেছি, তার জন্য চারিদিকে এত বিপর্যয়। আমি কাউকে কোনো রকম ঠোকা না দিয়ে বলছি সবাই সাবধানে গাড়ি চালাবে। মানে যাই হোক, কি বলতে চাও? যেহেতু গানের কথা হলো, নিজ গুণে ক্ষমা করে দেবেন। এবং যেহেতু বাংলা এবং বাঙালির উত্তরাধিকারের কথা হচ্ছে, একটু আগমনী গাওয়া যাক। চেষ্টা করছি, কতটা হবে জানি না। যাও যাও গিরে আনিতে গৌরী,
আমার মা বড় দুঃখে রয়েছে, আমি দেখেছি স্বপ্ন নারদ বচন, উমা মা বলে কাঁদিছে। যাও যাও গিরি আনিতে গৌরী, আমার মা বড় দুঃখে রয়েছে। ভাঙর ভিখারি জামাই তোমার, সোনার ভ্রমরী গৌরী আমার, আমার উমার যত বসন ভূষণ, আমার উমার যত বসন ভূষণ, ভোলা তাও বেচে ভাং খেয়েছে। যাও যাও গিরি আনিতে গৌরী, আমার মা বড় দুঃখে রয়েছে। ভাঙেতে ভোলার তৃপ্তি বড়, ত্রিভুবনের ভাঙ করেছে জড়। ধুতরার বিচি ভাঙেরি গুড়া, বলা ধুতরার বিচি ভাঙেরি গুড়া, আমার উমার বদনে দিতেছে। যাও যাও গিরি আনিতে গৌরী, আমার মা বড় দুঃখে রয়েছে। বাহ! আর সত্যি এই যে শিবকে এরকম একটা জামাই, এবং যে জামাই হচ্ছে রীতিমতো শ্বশুর শাশুড়ির চিন্তার কারণ এরকম এক জামাই হিসেবে তুলে ধরা, যে জেনে শিব তো তুলসী চক্রবর্তী, আমাদের শিব 8 প্যাক নয়, আমাদের শিবের একটা নোয়াপাতি ভুড়ি চাই। আমাদের শিবকে আমরা গাঁজারু বলতে পারি, এবং আমাদের কাছে মা দুর্গা ঘরের মেয়ে। আমি একজন মেয়ের বাবা, আমার কাছে আমার মেয়ে প্রিন্সেস না, আমার মেয়ে উমা। এবং এই আমার মনে হয় সব মেয়ের বাবা, সব বাঙালি বাবা এই মানে এই জীবনটা চারণ করে। আমি শুধু একটু বলে দিই যে আজকে এই যে মহাষ্টমীর যে বৈঠকি আড্ডা, যে শিব কিন্তু দক্ষযজ্ঞ করেছিল। নোয়াপাতি ভুড়ি শুধু নয়, শিব হ্যাড বিন রিয়েল মাচো এবং মাচো হিরো। সে কিন্তু তার সতীর এত অপমান হলো, সে কিন্তু দক্ষযজ্ঞ করে দিয়েছিল একদম। এবং দক্ষযজ্ঞ করলো, এবং নন্দী ভৃঙ্গিকে নিয়ে গিয়ে যে হিমালয়ের ওখানে গিয়ে মানে স্ত্রীর সম্মান রাখবার আমাদের যে উত্তরাধিকার, আমাদের অন্য কারোর থেকে নিতে হয় না, আমাদের শিব ঠাকুরের ভেতরে এটা রয়েছে। আমি শুধু একটু বলে দিই যে আমাদের এই মহাপুজোর বৈঠকি আড্ডার আজকের যে মহাষ্টমীর আড্ডা, পুজো মানে তো উপহার বাদ দিয়ে তো পুজো হয় না। তার যারা গিফট স্পন্সর, যে গিফট পার্টনার, তাদের নামগুলো একটু উল্লেখ করে দিই, তার কারণ তাদের সাহায্য ছাড়া ডেফিনেটলি এই আড্ডাটা সম্পূর্ণ হয় না। বেনারসি নিকেতন, পুজোর কেনাকাটায় বেনারসি নিকেতন, শ্যামবাজার, কলেজ স্ট্রিট, বারাসাত ও কাঁচরাপাড়া। লালবাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লালবাবাতে। Assure Home Appliances, moving the world together. Dr. S.C. Dev's Roop Body Massage Oil, Dr. S.C. Dev Roop Body Massage Oil, শীত গ্রীষ্ম বর্ষা, রূপী ভরসা। এই উপহারের যে সমাহার, উপহারের যে ডালি, সেটাও আমাদের রয়েছে, কারণ উপহার ছাড়া পুজো কখনো কমপ্লিট হয় না। আজকে পাপিয়াদি একদম অষ্টমীর শাড়িটা ভেঙে, কটা শাড়ি হলো পাপিয়াদি পুজোয়? এই আজকাল না আর কেনা হয় না, ফর দ্য লাস্ট 5-6 ইয়ার্স আজকাল আর কেনা হয় না, ফর দ্য লাস্ট 5-6 ইয়ার্স কি আরো বেশি। আমাকে সবাই দেয়, মানে আমার মনে হচ্ছে আমি খুব বড় হয়ে গেছি। হ্যাঁ, আমাকে সবাই দেয়, মানে গিফট, ছোটরাও দেয়, দর্শকরা দেয়, তারপরে ভালোবাসার মানুষ অনেক আছে, তারা দেয়। সো আমি তাদের কাছে কৃতজ্ঞ, আমি ধন্য যে আপনারা আমাকে মনে করে গিফট পাঠান সারা দেশ থেকে। মানে এই নয় যে যেখানে যেখানে শো করতে গেছি, যেখানে যেখানে শুটিং করতে গেছি, তারা কিভাবে আমার ঠিকানা জোগাড় করে বাড়িতে শাড়ি পাঠান, আরও নানা রকম উপহার পাঠান। আমি তোমাদের এই টিভি দু একজনকে ভুল করে আমাদের ঠিকানাও দিয়ে দাও না। আমি 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 খুব কৃতজ্ঞ, আমি ধন্য যে আপনারা আমাকে এত ভালোবাসেন। যাত্রা শিল্প, যে যাত্রা শিল্প লোকশিল্প,
এখন যখন আমাদের হাতে হাতে স্মার্টফোন এবং এত ওটিটি রমরমা, যে কোনো সময় আমরা যে কোনো ধরনের বিনোদন পেয়ে যাচ্ছি, সেটা এদেশের হোক সেটা বিদেশের হোক, যাত্রার আবেদন কি একই রকম আছে কি মনে হয়? আরো আবেদনটা বাড়ছে, কারণ আমরা হাতে হাতে মোবাইলে সিনসগুলো দেখতে পাই, যাত্রার কিছু কিছু ভালো ভালো সিনস আপনারা সবাই দেখেন। সেটা একটা ঘটনা। আর যাত্রা কখনো ডিলিটেড হবে না কিংবা ফেডেড আউট হবে না একটাই কারণে, কারণ এইটা সোর্সটা হচ্ছে কীর্তন। অনেক মানুষের মাঝখানে কীর্তন হতো, সেজন্য যাত্রা হচ্ছে চতুর্দিক খোলা। যাত্রা মাঝখানে হয়, মানে আমি যখন যাত্রা শুরু করেছিলাম তখন 30-40 হাজার লোক হতো, মানুষ এসে একদম আমরা মাঝখানে, কোথায় গ্রিন রুম আর কোথা থেকে ছুটতে ছুটতে আসতাম, কিউটা মনে রাখতে হতো। মানে ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক ইভেন্ট। মানে প্রত্যেক দিন একটা চ্যালেঞ্জ। ধরো বহরমপুরের মানুষরা, মুর্শিদাবাদের মানুষরা নাচ গান পছন্দ করে, মেদিনীপুরের মানুষরা একটু একটু গভীর অভিনয় দেখতে ভালোবাসে, কিংবা শহরের লোকেরা আরেকটু একটু যেমন হয় আর কি। শহরের লোকেরা সোফিস্টিকেটেড নয়, কিন্তু ওরা ভাবে যে যাত্রা মানে ওরে বাবা, মানে বিশাল একটা। আবার অনেকে যাত্রাকে ফাত্রা বলে, মাত্রাহীন কি বলবো, বোকামির কথা বলে। কিন্তু সেটা খুব আনফরচুনেট। মানে যদি কখনো ব্যঙ্গের ছলেও যাত্রা এই শব্দটা ব্যবহার করা হয় তাহলে সেটা খুব আনফরচুনেট, কারণ যাত্রা প্রকৃত অর্থে লোকশিল্প। হ্যাঁ, তুমুল কাণ্ডজ্ঞানহীনতার পরিচয় দেন। তারা দেখেন না, আসলে অনেকে অনেক কিছু দেখেন না। কবিতাটা যে একটা শিল্প, কবিতা নিয়ে যে কত মানুষ বেঁচে আছে এবং তাদের সংসার চলছে, কবিতা লোকে ভাবতে পারে যে কবিতা, বাবা কবিতা পড়ে কবিতা লিখে পেট চালায়, এটা কিন্তু ঘটনা। আমি নিজে সাহিত্যের ছাত্রী, আমি কম্পারেটিভ লিটারেচারের ছাত্রী, তো আমি বলছি আমার লোকজনরা তো শুধু সাহিত্য, সারা পৃথিবী। আমাকে একটা কথা বলো পাপিয়া দি, যে যাত্রার ক্ষেত্রে যেমন যেহেতু সেখানে তো কোনো এনজি নেই, কোনো টেক নেওয়ার সুযোগ নেই, এমনকি যিনি গান যিনি অভিনেতা তাকেই গান গাইতে হয় একদম। তো যাত্রার গান, এবং সেটা ওরকম ভাবে সেই দূরে মাইক ঝোলানো থাকে এবং সেখানে, এবং তোমার রথস্টামের যে ব্যবহার এবং মাইক থাকে, এখন মাইক থাকে অনেক। একটা আমাকে একটু যাত্রার গান, কারণ তোমাদের তো যাত্রার গান নিজেদের গাইতে হয়, একটা যাত্রার গান যদি শোনাও। আমি একটু ভেবে নি আমাদের আড্ডাটা এগো। ঠিক আছে, কিন্তু আমি ততক্ষণ পাপিয়াদির একটা কথা খুব ভালো লাগলো, যে কবিতা যে একটা আলাদা শিল্প হতে পারে। এই প্রসঙ্গে আমার নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা লেখার কথা মনে পড়ে যাচ্ছে, আমি একটু পড়ে শোনাই। হ্যাঁ, পড়ে শোনাও প্লিজ। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠছি। আমি রাজ্য জয় করে এসেও তোমার কাছে নত হয়েছি কবিতা। আমি হাজার দরজা ভালোবেসেও তোমার বন্ধ দুয়ারে মাথা কুটেছি। কখনো কখনো ওর দখলে গিয়েও ফিরি তোমারই টানে কবিতা। আমাকে নাকি ভীষণ জানে সকলে, তোমার থেকে কে বেশি জানে কবিতা? আমি ভিড়ের মধ্যে ঘুরে বেড়াই, গোপন রাখি সকল শোক কবিতা। আমি শ্মশানে ফুল ঘটাবো, তাই তোমার বুকে চেয়েছি ঢেউ রটাতে। আমি সকল সুখ মিথ্যে মানি, তোমার সুখ পূর্ণ হোক কবিতা। আমি নিজের চোখ উপড়ে আনি, তোমাকে দিই, তোমার চোখ ফোটাতে তুমি তৃপ্ত হও, পূর্ণ হও। জালো ভুলোক জালো দুলোক কবিতা, তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। ভালো। আমি বাংলাদেশের সাথে আমাদের খুব গভীর সম্পর্ক ছিল। হ্যাঁ, আমাদের ওরা ডাকতেন, আমরা ওদের ডাকতাম। বাংলাদেশের সাথে একটা মানে নিবিড় সম্পর্ক। মানে এখন আমাদের খুব খারাপ লাগে, রাজনৈতিক কারণে বাংলাদেশটা টুকরো টুকরো হয়ে গেল, রবীন্দ্রনাথের বাড়ি নষ্ট হয়ে গেল, আমাদের কাজী নজরুল ইসলামের বাড়ি নষ্ট হয়ে গেল। একটা কবিতা শোনাই, ওদের কবিতা, তোমার এই কবিতার উপর। জীর্ণ প্রাচীরের গায়ে গিয়ে বলি, প্রাচীর তুমি আমাকে একটা কবিতা দিতে পারো? জীর্ণ প্রাচীর বলে মন্দ্রস্বরে, যদি আমার ইট কাঠ পাথর নিজের বুকের মধ্যে তুলে নিতে পারো, তাহলে হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা। একজন প্রাচীনের কাছে গিয়ে বলি, প্রাচীন তুমি আমাকে একটা কবিতা দিতে পারো? মন্দ্রস্বরে ভেসে উঠল গভীর কণ্ঠস্বর, যদি আমার
মুখের বলি রেখা তুলে নিতে পারো নিজের মুখাবয়বে, তাহলে হয়তো বা পেয়ে যেতে পারো একটি কবিতা। আর কতদিন আমাদের বসে থাকতে হবে শুধু একটা কবিতার জন্য? আর কতদিন? ওই সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা মনে পড়ে গেল, শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। হ্যাঁ, এই কবিতা যে আমি বলছি শুধু কবিতা নয়, এই যে অভিনয়। আগে আমাদের বয়স্করা, মানে যারা আমাদের সিনিয়র অ্যাক্টার্স, তারা কখনো চাইতো না যে তাদের ছেলে মেয়েরা অভিনেতা হবে, কারণ ভীষণ অনিশ্চিত। আজকে কাজ আছে, কালকে কাজ নেই। আজকে কল এলো, কালকে এলো না। বা আজকে তুমি ভালো মতো ঠিক মতো আছো, তোমার কল আছে, যদি নাই তুমি নেই। আর নেই মানে নেই তো নেই, তুমি গোল্লায় যাও বা কোথায় যাও। এখনো আমাদের মাঝে মাঝে সেসব ফেস করতে হয়, সেসব প্রসঙ্গ আজকে নাই। তো এই যে অভিনেতাদের বাচ্চারা, তুমি বড় বড় অভিনেতাদের ভাবো, তুলসী চক্রবর্তীর ছেলে ওই রকম একটা মানুষ, তাকে কিন্তু অভিনেতা তৈরি করা হয়নি। কিশোর কুমার হ্যাড বিন আ ভেরি ভেরি গুড অ্যাক্টর, তার ছেলেকে কখনো উনি অভিনেতা করতে চাননি। আরও অনেক, মানে বসন্ত চৌধুরী ওই রকম একটা, আমি তার সাথে বহু অভিনয় করেছি, মানে কত রজনী যে তার সাথে আমি অভিনয় করেছি নাটকে, সে আর বলার নেই। সে এক অদ্ভুত, মানে চিন্তা করতে পারি না। এই যে পুজো মানে আমাদের শনি রবি বৃহস্পতি এবং ছুটির দিন এবং পুজোর দিন, প্রত্যেক দিন ম্যাটিনি ইভিনিং, মানে ম্যাটিনি শো হতো 3টের সময় আর ইভিনিং শো হতো 6:30টায়। সো উই হ্যাড টু গেট আউট অ্যাট 12 লাইক দ্যাট, কারণ 12টার সময় বেরিয়ে যেতে হতো। তা 12টার সময় আমরা বেরিয়ে যেতাম। আগে বলতাম বসন্ত জেঠু, আমার মা বাবার বন্ধু ছিলেন, তারপরে বসন্ত দা, তারপরে আমাকে বলে তুই শুধু বসন্ত বল রে, আর তোকে আর সম্মান দেখাতে হবে না, মানে এমন তার সাথে দুষ্টুমি করতাম। তো আমরা শনি রবি বৃহস্পতি শুধু করতাম না, প্রত্যেকটা পুজোর দিন আমরা অভিনেতারা এই যে অভিনয় করে বা কবিতা বলে যে বেঁচে থাকা যায়, কবিতা যারা বলে এই শুরু হয়ে গেছে, কিন্তু একদম সেই পুজোর বহু আগে থাকতে তাদের রোজ রোজ কবিতা। আমাদের অভিনেতাদের এখন পেরে উঠি না নানা রকম কারণে, কিন্তু রোজ রোজ অভিনয় ঠিকই। এবং এই বোর্ডে আমি বলছি, তখন বোর্ড শো হতো এবং আমাদের মাস মাইনে ছিল। তো মাস মাইনে অভিনয় করে, মাস মাইনে একেবারে প্রায় সরকারি চাকরির মতো মাস মাইনে। এবং এই দিনগুলো আমাদের নানা রকমভাবে আমাদের দেওয়া হতো। হ্যাঁ, যে এই দিন ওইটা, মহাত্মা গান্ধীর জন্মদিনে এইটা আমাদেরকে দেওয়া হতো। হ্যাঁ, সত্যি সেই দিনগুলো অনেকটাই এবং হাততালি পেলে, হাততালি যদি একটা অসময়, মানে যে সিনে রোজ রোজ হাততালি পাচ্ছি সেই সব না, একটা অন্য একটা সিকোয়েন্স যেখানে হাততালি পাওয়া যায় না, তার হাততালি পেলে কিন্তু সোনার হার, কিংবা তখন তো সোনার দাম কম ছিল, ভাবা যায় না। সোনা কিন্তু সেই সময়ের তুলনায় সবসময় মহার্ঘ ছিল। এবার আমাদের কাছে, আমাদের বাংলায় শিল্পীদের কিন্তু সেই সম্মানটা চিরকাল ছিল, সে মানে যে প্রেক্ষিতেই থাকুক না কেন। কিন্তু এই যাত্রার প্রেক্ষিতে আমি আমার একটা ব্যক্তিগত স্মৃতিচারণা করতে চাই। যাত্রা মঞ্চে যতটা ভালো লাগতো, সেটা তো লাগতোই, যাত্রার সব থেকে ইন্টারেস্ট লাগতো আমার যাত্রার বিজ্ঞাপনটা। আমার একটা বিজ্ঞাপন এখনো মনে আছে, জীবন যদি মৌমাছি হয়, মরণ তবে মধু, সাদা সিথির বধূ। দ্যাট ওয়াজ দ্য পাঞ্চ লাইন আই প্রবাবলি হার্ড। আমার তখন 6-7 বছর বয়স। হ্যাঁ, পাঞ্চ লাইন থাকবে। এবং সেখানে জীবন যদি মৌমাছি হয়, মরণ তবে মধু, সাদা সিথির বধূ, এই যে লোকশিল্প, এইটা তুমি মরণ তবে মধু বিস্মৃত, এটাকে কিন্তু আমরা কোনোদিন মানে সংরক্ষণ করিনি। এবং ওদের একটা, যেটাকে টেম্পো তোলা বলে, 3 দিক খোলা সাইক্লোরামা মঞ্চ, এই যে 3 দিক খোলা সাইক্লোরামা মঞ্চ, এই যে টার্মিনোলজি গুলো I haven't heard after that. এটা সাইক্লোরামা আবার অদ্ভুত, তিনটে মঞ্চ তৈরি হবে, এখান দিয়ে যে কেউ তীর ছুঁড়লো সেটা ওইখানে চলে যাবে, অদ্ভুতভাবে সাইক্লোরামা। যারা দেখেছেন তারা বলতে পারবেন। এটা পাপিয়াদি ভালো বলতে পারবেন। এই মঞ্চ খোলা থাকার কারণটা কি আরো বেশি করে যাতে পাবলিককে কানেক্ট করা যায়? হ্যাঁ, চতুর্দিকে পাবলিক বসেছে, তো চতুর্দিকে পাবলিক, আর লোকানোর কিছু নেই। তার থেকেও সবথেকে ইম্পর্টেন্ট, যেমন ক্রিকেটাররা লোকানোর কিছু নেই, এখান থেকে তুলে নিয়ে গিয়ে অন্য একটা জায়গায় নিয়ে যেতে হবে। তো আজকে তুই ধর মাচা করছিস ডোমকলে, কালকে করছিস হরিহরপাড়া, এবার তোর যদি এস্টাবলিশমেন্টটা পোর্টেবল না হয়, তুই নিয়ে যাবি কি করে? দ্যাটস ইম্পর্টেন্ট। পর্ণব,
একটা গান শুনি। একদম, আমার খুব ভালো লাগছিল, মানে এত সুন্দর, প্লাস সুদীপ কি সুন্দর পড়লো, দাদা অভিষেক কি সুন্দর, আর দিদির কথা কি বলবো, আর ছোটোবেলা থেকে দেখছি। তো আমি শুনতে শুনতে একটু ওল্ড, মানে ওল্ড মেমোরি বলবো না, এটা আমাদের স্বর্ণযুগের গান, এভারগ্রিন একটা ইটারনাল মানে প্রেমের গান শোনাই। চলো। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ, সবাই গাও প্লিজ। তবুও তোমায় চাই, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই, যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত, আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। আহা আহা আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই। তুমি তো বলোনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ, তুমি তো বলোনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ, রেখো না মনের দ্বন্দ্ব, রেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে অন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই, যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আহা আড্ডার মাত্রাটা এমন জায়গায় পৌঁছে গেছে, আমার না জিজ্ঞেস করে পারছি না। এই যে জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই, আমরা মোটামুটি অভিষেকদা আমার থেকে বেশ কিছুটা বড়, তুমি আমার থেকে আরেকটু, মৌপিয়াদি অনেক প্রাগৈতিহাসিক, উনি আমাদের থেকে আরো একটা মানে একটা অন্য সময়ের কথা বলবেন। এই যে জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই,
এই পুজোয় আসার হাত বাড়ানোটা আপনাদের সময় কিরকম ছিল, আর সেটা ব্লাশ করছে, someone is এখনকার সময় blushing, আপনি কিভাবে দেখেন? someone is blushing। না, অষ্টমী যেরকম অনাবি, এই যে অষ্টমী প্রেম মানে অনাবি। এই যে অঞ্জলি দিতে গিয়ে মায়ের পায়ে ফুল পড়তে গিয়ে ওরে বাবা। আপনার গায়ে ফুল পড়ে গেছে। বাবা সে তো সাধারণ প্রশ্ন। আগে না তো এইসব মোবাইল টোবাইল তো ছিল না, একদম চিরকুট আসতো, এবার ফুল কিন্তু তোমার গায়ে, হ্যাঁ কে লিখছে জানি না, চিরকুট। মানে রঘু ডাকাতটা তখনও ছিল, মানে মঞ্চুরিটাও চিরকুট পাঠিয়েই করতো। একদম চিরকুট পাঠি। আর কত যে চিরকুট, এই যে বসন্তদার সাথে যে এটা করতাম, আমাদের অনেকে ছিলেন, আমাদের অনেক অ্যাক্টার্স ছিলেন, এবার কে যে চিরকুট দিত। এবার আমরা রংমহলে শো করতাম, রংমহল থেকে হঠাৎ বললো রাতারাতি যে পরের শনিবার, মানে বৃহস্পতি শনি রবি আর ছুটির দিন, বৃহস্পতিবার আমাদের বলে দিল যে না রংমহলে করা যাবে না, এবার বিশ্বরূপায়। এইবার আমরা যার যার জিনিস হলো, এই জিনিসগুলো এতগুলো রয়েছে বলে সব আমরা সরিয়ে দেবো, কোনো চিন্তা নেই, যা হয় প্রায় কর্পোরেট হাউসের মতো। বৃহস্পতিবার শেষ করে বাড়ি চলে গেছি। এইবার শনিবার যখন ডাবল শো করতে আসছি, আমাকে আমার প্রডিউসার ডেকে বলছে, হ্যাঁ রে কার সাথে প্রেম করিস তুই? আমি তো কারোর সাথে প্রেম করি না, একমাত্র প্রেম ভালোবাসা যা কিছু বসন্তদার সাথে, ওটা আমার সেফ জায়গা, আর তো কারোর সাথে না। এইবার বলে ড্রয়ারে এতগুলো তোর সব আলাদা আলাদা লেখা, এইগুলো কারা বল, সব চিরকুটে কি বলবো তোমার, আজ থেকে 30 তখন বছর ফরেনসিকের আগে। দায়িত্বে কে ছিলেন? হাতের লেখাটা তো বাবা জানে। তো এইগুলো খুব মজার, মানে যেমন একটা স্কুপ আমি দিতে পারি, সেটা হচ্ছে অভিষেক তো একটু আগে বলছিল, ওর মেয়ের কথা বলছিল, তো ও একবার ভোটে দাঁড়িয়েছে, সেখানে কিছু সমর্থক অতি উৎসাহী হয়ে কি তরুণ অবিবাহিত অভিষেক লিখে দিয়েছিল, তরুণ অবিবাহিত বাড়িতে কেস খাওয়ার সমস্ত ব্যবস্থা এবং করে। আমার স্ত্রী এবং আমার মেয়ে, যেহেতু আমি যে মানে দেওয়াল বিধানসভায়- লিখন পর্ণব, এবং যে দেওয়ালে বিধানসভায় দেওয়ালে লেখন, দেওয়ালে মানে বাম কংগ্রেস সমর্থিত তরুণ অবিবাহিত প্রার্থী, এটা লেখা হয়েছে। এটার পেছনে অন্য চক্রান্তও থাকতে পারে, যাতে আমি তুমি জানি, বাড়ির আমার এখন মনে বউয়ের ভোটটা না পাও সেই জন্য হয়তো। এবং আমার বলতে কোনো দ্বিধা নেই, আমার বউ হচ্ছে আগমার্কা বামপন্থী, এবং আমাকেও আমার বউ ভোট দেয়নি, এটা ফ্যাক্ট। শুধু এই দেওয়াল লিখনের জন্য। সেটা জানি না নাকি বাম কংগ্রেসের জোটের এই যে বলা হয় না যে সবসময় আমরা পাই, সেটা হয় না সিনার্জিকেন। এবং আমার স্ত্রী আজকে দেখছেন। আর অষ্টমীর অঞ্জলির ক্ষেত্রে হ্যাঁ মানে ফুল দেওয়া ঠেওয়া, মানে ওটার না কোনো, ওটা কালজয়ী। তুই মানে শুধু বিশ্বাস তুই বলে আছে তুই কোথায় ফুল ছিটিয়ে এলি? না না না, আমরা শুনবো, আমরা শুনবো। কবে কেন ফুল ছুড়িস, এবার তুই ব্যাখ্যা কর। আমি এইভাবে বা বলতে- কবিতা, আচ্ছা কবিতার কথা ফুলও ছড়ে, কবিতা আমি বললে একটু আবহ দিই। লেখাগুলো দেখি সেগুলো কার জন্য? আবহটা একটু দিও। ও কিন্তু অসাধারণ লেখেও। ফেসবুকে লেখাগুলো তাহলে হ্যাঁ, না না যেহেতু হয়েই থাকে, তাহলে আমি একটা কবিতা দিয়েই বলি সবার পারমিশনে। স্নেহ সবুজ দিন তোমার কাছে ঋণ, বৃষ্টি ভেজা ভোর মুখ দেখেছি তোর, মুখের পাশে আলো, ও মেয়ে তুই ভালো, আলোর পাশে আকাশ, আমার দিকে তাকা, তাকাই যদি চোখ একটি দিঘি হোক, যে দিঘি জ্যোৎস্নায় হরিণ হয়ে যায়, হরিণদের কথা জানুক নীরবতা। আচ্ছা নীরব কোথায় থাকে, কেন? জলের বাঁকে বাঁকে, জলের দোষ না তো, হাওয়ায় হাত পাতো, হাওয়ার খেলা সে কি মাটির থেকে দেখি, মাটিরই গুণ হবে, কাছে আসুক তবে, কাছে কোথায়, দূর নদী সমুদ্র, সমুদ্র তো নোনা, ছুঁয়েও দেখব না, ছুঁতে পারিস নদী শুকিয়ে যায় যদি, শুকিয়ে গেলে বালি, বালিতে জল ঢালি, সেই জলের ধারা ভাসিয়ে নেবে পাড়া, পাড়ার পরে গ্রাম বেড়াতে গেছিলাম, গ্রামের পাশে পাশে নদী শুয়ে আছে, নদীর নিচে সোনা ঝেকোয় বালুকণা, সোনা খুঁজতে এসে ডুবে মরবি শেষে, ডুবিয়ে দিক ভেসে উঠবো ঠিক। আচ্ছা ভেসে কোথায় যাব, কেন? নতুন ডানা পাবো, নামটি দেব তার সোনার ধান, আর বলবো শোনো এই কষ্ট দিতে নেই, আছে নতুন হাওয়া, তোমার কাছে যাওয়া আরো সহজ হবে, কত সহজ হবে, ভালোবাসবে তবে, বলো ভালোবাসবে কবে? উফ
কেয়া বাত। অসাধারণ অসাধারণ। না, আমার একটা খুব নিরীহ প্রশ্ন আছে, আমার একটা নিরীহ প্রশ্ন আছে। অভিনয়টা করো আমাদের সঙ্গে বা যার সাথেই হোক, কিন্তু অভিনয়টা করো। আমার একটা নিরীহ প্রশ্ন আছে যে এই 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 কবিতা এবং আজকের এই সাজের পর ফোন নাম্বার আমাদের যারা ফোন না 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 আমাদের আমার কাছে যারা ফোন নাম্বার চাইবে আমি দিয়ে দেবো তো? না না, ফোন নাম্বার দেওয়ার দরকার নেই, কি অভিষেক? চিঠি চিঠি লিখতে বলো। না না, চিঠি এখন লিখবে না, এখন চিঠি না, লিখবে যে না। চিঠি লিখবে একটু না, না, কষ্ট করে আসুক। না, মন পিয়নের সহজে চিঠিটা তুই পাবি, তুই নিশ্চিন্তে থাক। তুই আজকে যা মানজা দিয়েছিস এবং তোর এই যে কিন্তু কবিতা, তোমাকে দেখে অনুপ্রাণিত। না না, আমি শহীদ আমরা হয়ে গেছি। সব সময় আমি শহীদ। আমরা সাজ পোশাকের ক্ষেত্রে দলীয়ভাবে অনেক অনুপ্রেরণা আমাদের কাজ করে আর কি, কিন্তু পোশাকের ক্ষেত্রে তো আমরা অন্য দলের এই সাজ পোশাক থেকে অনুপ্রাণিত হতেই পারি। এখানে এই উৎসবের দিনগুলোতে এই কোনো ব্যারিকেড নেই। প্রেরণাটা আর ব্যবহার কবিতা না, তুমি আমার একটা যাত্রার গান শোনাবে, আমার একটা এক্সপেকটেশন আছে তোমার কাছ থেকে। আচ্ছা, তাহলে যাত্রার এটাই একটা করি, মানে মাইকটা নিয়ে দিদি, সব মাইক। আচ্ছা, একটা অভিনয় আর একটু গান। আসলে এই যে তুমি দুম করে একটা উঁচুতে ধরলে না, আমরা ধরো সারাদিন অনেক দূরে, ধরো 300-400 কিলোমিটার গাড়িতে গিয়ে, দিদি বেল দেবো যাওয়ার সাথে সাথে, কেন বলে না অনেক লোক ঢুকে গেছে তো ঝামেলা, পুলিশ বলছে শুরু করে দিন। মানে একটু না রেস্ট তো নিতে হয় না আর্টিস্টদের, কোনো রেস্ট না নিয়ে ধরা চুড়ো পড়ে উঠে পড়লাম স্টেজে। এবং নাচ গান অভিনয় সমানভাবে করতে হবে, তাহলে ওই মানুষগুলো চলে যাবে। কিংবা ওরা না চটি ছুটতে, ওরা খুব কম দামি চটি পরে আসেন, একটা দুটো চটি ছুটতে ওদের কোনো অসুবিধা নেই। না, পচা ডিম ফিম না, চটিটা একটা ব্যাপার। হ্যাঁ, ওরা খুব খারাপ, একদম ওই ভিতরটা ফুটো এরকম হাওয়াই চটি। তো যাই হোক, তো ওইটার আমরা ভয় পেতাম, কিন্তু আমাকে মানুষ খুব ভালোবাসতো। এরকম বহু প্যান্ডেল হয়েছে জানো মপিয়া, যেখানে আমি 15-16 বার গেছি আবার দেখতে। আমি না সবটাই তো জানে, আমি কি করব না করব না, ওরা পাপিয়া অধিকারীকে ভালোবাসে। পাপিয়া অধিকারী নাইট, এইটা আমার কাছে একটা দারুণ, ছোটবেলায় দিদি কি বলবো, দিদির কালী পুজোয় দিদির নাচ, মানে রাত জেগে, মানে তার আগের বিজ্ঞাপন। তো এই যে মানে আমি যেখানে থাকি সেটা হচ্ছে সুভাষ চক্রবর্তী, দিদি যে কতবার এসছেন, হ্যাঁ, দিদি যে কতবার এসছেন। সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম আপনি বলছিলেন যে তাপস পালের গাড়ি পুরো হাত দিয়ে তুলে আমাদের মানে মানুষ এত ভালোবাসতো যে গাড়িটা আর যেতে দেবে না, হাত কাঁধে তুলে নিয়ে আমাদের গাড়ি নিয়ে ওরা গেছে। হ্যাঁ, ফুল ছুটতে ছুটতে, মানে এইরকম পপুলারিটি, মানে আমি ভাবতে পারি না। যাই হোক, সেসব পরের কথা। যাত্রার দৌলতে সেই দিনগুলো তো আপনাদের কাছে একটা উৎসব। ওরে বাবা, উৎসব না, একটা নতুন যাত্রা শুরু হওয়া মানে প্রডিউসারের কিন্তু প্রচুর টাকা চলে গেল। এবং এই যাত্রাটাকে, আমি তো সিনেমাটা এখনো শিল্প হতে পারিনি, কারণ সিনেমা এখনো ট্রেডিং হয়, ট্রেড সবাই বলে, সিনেমা কি বলে ইন্ডাস্ট্রি কিন্তু এখনো হয়নি, ট্রেডিং হয় আমাদের এখানে। তো কিন্তু যাত্রাটা শিল্পের পর্যায়ে চলে গেছে, যাত্রাটা অ্যাবসলিউটলি শিল্পের পর্যায়ে চলে গেছে। কারণ আপনার ফিল্ড সিনেমা, আপনি এই জায়গায় মহির হোক, হ্যাঁ, অনস্বীকার্য। একটা দুটো নাম আমি আপনাকে বলছি, মানে এই যে ট্রেডিং বললেন, ঋতুপর্ণ ঘোষের ক্ষেত্রে যখন ওনার প্রথম সিনেমা হীরের আংটি, উনি নিজে ফার্স্ট পার্সনে আক্ষেপ করে লিখছেন হীরের আংটি রিলিজ করলো, কেউ দেখলো না। সে তো পথের পাঁচালী সত্যজিৎ রায়, একদম হি হ্যাড টু ক্যারি অল দ্য ক্যানস অ্যাব্রড। পথের পাঁচালী উনি ভেবেছিলেন পথের পাঁচালী কেউ দেখবে না, সত্যি কেউ দেখতো না। পথের পাঁচালী পুরো ক্যান, একটা এরোপ্লেনে পুরো ক্যান ভরে নিয়ে উনি বিদেশে গিয়ে সেখান থেকে মান সম্মান নিয়ে এসে যখন এখানে এলো, তখন তারপরে সত্যজিৎ রায়। আচ্ছা, এই সত্যজিৎ রায়ের আগেও আমার মনে হয় রবীন্দ্রনাথের উত্তরসূরি এরা সবাই। কেন? তার কারণ নোবেল প্রাইজ পাওয়ার পরে রবীন্দ্রনাথ বলছেন যে পূবের দেবতা আমাকে ফিরিয়ে দিল, পশ্চিমের দেবতা আমাকে সেই আশীর্বাদ করেছেন, তাই আমি এই নোবেল প্রাইজটা পেলাম, আমি তাকে অর্পণ করছি। এখানে পাপিয়াদির সঙ্গে আমি একদম সহমত। মানে যাত্রা কেন শিল্প এবং গ্রহণযোগ্য, বোসপুকুরে খুন খারাপিতে যে খুন হচ্ছে সে কিন্তু যাত্রায় সুর দেওয়ার জন্য বিখ্যাত, এবং তাকে নিয়ে হেজিং হচ্ছে, মানে ঠিক যেরকম ভাবে ইস্টবেঙ্গল মোহনবাগানের কারাকারি হয় এবং সেই কারণে খুনটা হচ্ছে। মানে যাত্রায় দল বদল বা অপসরা থিয়েটার মামলা, মানে
একটা পপ কালচারে যাত্রা ইটসেলফ ইজ আ ক্যারেক্টার, এবং সেটা পুজোর সময় পূজা সংখ্যাতে বেরোচ্ছে। এবং দলবদলটা একটা বিরাট ব্যাপার, মানে যেমন করে ফুটবলাররা দলবদল, তেমনি দলবদল মানে আমাকে নিয়ে যে এত আমি তো ভাবতে পারতাম না যে যাত্রায় আমি সিনেমা থেকে এসে হঠাৎ খুব বেশি আর কি পপুলার হয়ে গেছিলাম এই নাচ গান অভিনয় একসাথে করার জন্য। মানে মৌপিয়াদির সুবিধাটা হচ্ছে মৌপিয়াদি আমাদের সবার থেকে সব ফুল ছোড়ার গল্পটা কিন্তু মোটামুটি পেয়ে গেল। মৌপিয়াদি কিছু বলছে না। না, আমাকে দেখে কেউ কি বিশ্বাস করে যে আমি ফুল কখনো ছুঁড়েছি বা আমাকে কেউ ফুল ছুঁড়েছে? আমার তো যা মানে যা একটা জঙ্গি ইমেজ হয়ে গেছে, ফুল ঢিল ঢিল পাটকেল। আমি তো ছোটবেলার কথা বলছি। আচ্ছা, আমরা যখন 2011-তে মানে বহু বছর আগে যখন আমরা একসাথে আউটডোরে গেছিলাম, মনে আছে? জঙ্গলমহলে গেছিলাম, মনে আছে? মাওবাদীদের দেখা বান ছিল। হ্যাঁ হ্যাঁ, তুমি গানটা গাও। আচ্ছা ঠিক আছে। ওই যেটা বললাম, আমাদের না ডি শার্পে অভিনয় করতে হতো, ওই রকম অত রাত্রিরে ওই অতটা উঁচুতে অভিনয় করে ওই উঁচু থেকেই গান ধরতে হবে। সে রবীন্দ্রনাথ হও আর যেই হোক, তোমাকে ওই উঁচুতেই গান ধরতে হবে। সেগুলো তখন করতাম, এখন কতটা পারবো জানি না। না 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 না, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না, তুমি আমাকে কিছুতেই ছেড়ে চলে যেতে পারো না। তুমি আমার ভালোবাসা, তুমি তুমি আমার অভ্যেস, তুমি আমাকে কিছুতেই ছেড়ে যেতে পারো না। ওরা আমাদের জোকের মতো দেখে, ওরা আমাদের শোষণ করছে। জনগণে যারা যোগ সমশোষে তারে মহাজন কয়, সন্তান সমপালে যারা জমি তারা জমিদার নয়। মাটিতে যাদের থাকে না চরণ, মাটির মালিক তাহারাই হন। যে যত ভণ্ড ধরিবাজ আজ সেই তত বলবান। নীতি নবছড়া গড়িয়া কষাই বলে জ্ঞান বিজ্ঞান, ভগবান ভগবান। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জরায়ে চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়। অসাধারণ, মানে গান আর অভিনয়ের এরকম একটা দিল চোখে জল, সত্যি আবেগ ছাড়া এই পারফরমেন্স না, আবেগ ছাড়া কিছুতেই হয় না। মানে একটা শিল্পীদের জাত চেনানো বলে না, মানে এটা সত্যি এই ছোট্ট কয়েকটা কলিতে করা। না হলে আজ থেকে হয়তো 15-20 বছর আগে আপনি এটা করেছেন। না, 10 বছর আগে। 10 বছর কুল নিষ্পাপিয়াদি। 10 বছর আগে আমরা কি বলেছি আমাদের কিছু মনে নেই, আপনার সেটা মনে। অসাধারণ, মানে আমরা হয়তো সেই জিনিসটা ভিজুয়ালাইজ করলাম। আমরা এটা সবাই মিলে একটা সমবেত গান দিয়ে এই আড্ডার এই পর্যায়টা শেষ করি। বলো কোন গান পড়াবো? তার আগে একটু উপহার রয়েছে, উপহারগুলো একটু দিয়ে দিই। একটু আমাকে একটু হেল্প করো। হ্যাঁ, বেনারসি নিকেতনের পক্ষ থেকে। না বেনারসি না, পাঞ্জাবি আছে। বেনারসি পড়ানোর মতো একজনকে খুঁজতে হবে, তার মানে এটা মৌপিয়া বলছে। হ্যাঁ, কিন্তু না, ওটাতে বেনারসি না, পাঞ্জাবি আছে অ্যাশিওরের তরফ থেকে। আচ্ছা, অভিষেক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ অ্যাশিওরের তরফ থেকে। পাপিয়াদি বেনারসি নিকেতনের তরফ থেকে। থ্যাংক ইউ। এই দেখো আবার তোমার এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তোমার জন্য লাল বাবা রাইসের তরফ থেকেও একটা ছোট্ট উপহার থাকলো। সত্যি এটা জাস্ট ভাবা যায় না। অ্যাশিওরের তরফ থেকে ছোট্ট গিফট। এটা খুব দরকার। পর্ণাভ সফেদের তরফ থেকে
অ্যাশিওরের তরফ থেকে ডক্টর এসসি দেব, হোমিও রিসার্চ ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে। পাপিয়াদির এই পারফরমেন্সের পর না মানে একটা রেশ রেখে যায়। সত্যি যাত্রাটাকে আমাদের আবার পুরো দমে বাঁচিয়ে তোলা দরকার। আমার মনে হয় হ্যাঁ হ্যাঁ হয় ডেফিনেটলি, কথা মনে হচ্ছে কিন্তু আজকের প্রজন্ম যাত্রার সঙ্গে অতটা পরিচিত নয়। তাদের এই যে এই পারফরমেন্স এটা সত্যি মানে গায়ে কাটা দিয়ে সত্যি তাই, এবং কোন রকম প্রযুক্তির সাপোর্ট না নিয়ে। একটা কথা, যাত্রার প্রডিউসার একজন হয়, আমি বলছি একে যদি কর্পোরেটাইজ করা যায় অনেক বেটার হয়। অনেকে মিলে যদি আপনারা সবাই মিলে, আমি তোমাদের কলকাতা টিভি থ্রু দিয়ে বলছি, আপনারা যারা যাত্রা ভালোবাসছেন বা আমার এই অভিনয় দেখে এইটুকুন, এর থেকে কিন্তু মানে এর সাথে নাচ, আমি বলে আমি ক্লাসিক্যাল ডান্সার, তো আমার কথক ভারতনাট্যমে আমার ট্রেনিং আছে, তো সেইটা আবার খুব ভালোবাসতো। এখন যেমন বাংলা ভাষা নিয়ে সবাই খুব হইচই করছে, বাংলা ভাষাটা কিন্তু এখন ধ্রুপদী ভাষা হয়ে গেছে, সেইটা সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করে দিয়েছে ধ্রুপদী ভাষা। এই যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হয়ে গেল, এখন বাংলাকে নিয়ে অনেক কাজ হবে, বাইরে থেকে চর্চা হবে এবং প্রচুর কর্মসংস্থান হবে। ঠিক তেমনি এই যাত্রা তো ধ্রুপদী, এই যাত্রাকে নিয়ে যদি আপনারা এগিয়ে আসেন সবাই মিলে, আমার মনে হয় যাত্রাটা মানে আমার চেয়েও ভালো পারফরমেন্স আছে, তারা করুন, আপনারা দেখুন। সত্যি মানে এই শিল্পকে হারিয়ে যেতে দেওয়া যায় না। হ্যাঁ হারিয়ে যাচ্ছে, কিন্তু কারণ একটা প্রডিউসার হারিয়ে যেতে দেওয়া যায় না। কত আর তারা খরচা করবেন। চলো আমরা শেষ করব। পর্ণাভ, ধিতাং ধিতাং বলে কে মা দোলে তাং তোলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরোলে নূতন জীবন গড়িয়ায়। আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুর গুর করে চাঁদের সীমানায়। পারুল বন ডাকে চম্পা ছুটে গায়, বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে। ধিনাক না তিন তিনা এই বাজারে প্রাণ বিনা, আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়। এ দেশ তোমার আমার আর আমরা ভরি খামার, আমরা গড়ি স্বপ্ন দিয়ে সোনার কামনায়। আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুর গুর করে চাঁদের সীমানায়। পারুল বন ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। ধিনাক না তিন তিনা এই বাজারে প্রাণ বিনা, আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়। এ দেশ তোমার আমার আর আমরা ভরি খামার,
আমরা গড়ি স্বপ্ন দিয়ে সোনার কামনায়। আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুর গুর করে চাঁদের সীমানায়। পারুল বন ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, 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 আয় রে আয়।